আজকে আমরা পিকে দে সরকারের বই থেকে ট্রান্সলেশন এবং প্রেসির যে এক্সারসাইজ পার্টগুলো আছে সেখান থেকে ট্রান্সলেশনের 72 এবং 90 এবং প্রেসির 17 এবং 77 এই চারটি প্যাসেজ দেখব। চলুন শুরু করি। দেখুন কি বলছে। ফার্স্ট আপনি ভিডিওটাকে পজ করে এটাকে ভালো করে পড়ে নিন প্যাসেজটা কি বলছে, তারপরে আমরা এগোবো। দেখুন এই প্যাসেজটাতে মানে অনেকেরই ভুল হচ্ছে, অনেকেই কিন্তু টেন্সটাকে গুলিয়ে ফেলছে, যে অনেকে ভাবতে পারছে না যে আমরা কিভাবে লিখবো, মানে প্রেজেন্টে লিখবো নাকি পাস্টে লিখবো। দেখুন এটা কিন্তু ঘটনার কথা বলা হচ্ছে, যদি ভালো করে পড়ে থাকেন তো দেখবেন এটা কেউ যেন তার মানে পিছনের ঘটনা সেটাকেই কিন্তু বলছে, এরকমটাই কিন্তু মনে হচ্ছে। তাহলে কিন্তু আপনাকে কিন্তু পাস্টেই লিখতে হবে। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারলাম? দেখুন কিভাবে করেছি। ফার্স্ট সেন্টেন্সটা কি বলছে দেখুন। এখানে বলছে রাত্রে ভালো করিয়া ঘুম হইল না। তার মানে কি রাত্রে ভালো করে ঘুম হইল না মানে কি রাত্রে ভালো করে ঘুম হয়নি মানে কি এটাকে পাস্ট ইনডিফিনিট লিখতে হবে আপনাকে। যে কি দেখুন, উই ডিড নট হ্যাভ আ গুড স্লিপ অ্যাট নাইট। রাত্রে ভালো করে ঘুম হইল না, এখানে কিন্তু আপনি সাবজেক্টটাকে খুঁজে পাচ্ছেন না। অনেকে আই হিসেবে লিখেছে, কিন্তু এখানে যেহেতু যে যার কথা বলা হয়েছে সে এবং তার মায়ের কথা বলা হয়েছে, তাহলে কিন্তু উই এইভাবে কিন্তু লিখবেন, উই দিয়ে লিখবেন সাবজেক্টটাকে। তাহলে কি উই ডিড নট হ্যাভ আ গুড স্লিপ মানে আমাদের ভালো ঘুম হয়নি, অ্যাট নাইট মানে কি রাত্রে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল। ফার্স্ট ইনডিফিনিটে কিন্তু লিখলাম, দেখুন সাবজেক্ট লিখলাম, এবারে নেগেটিভ সেন্টেন্স যেহেতু তাই ডিড নট লিখলাম, তারপরে এই যে হ্যাভ লিখলাম এটা কিন্তু মেন ভার্ব হিসেবে লিখলাম, তারপর দেখুন বাকিটা কিন্তু অবজেক্ট হিসেবে লিখলাম। ঠিক আছে, বোঝা গেছে। পরের সেন্টেন্সটা দেখে দেখুন কি বলছে। এখানে বলছে পরদিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদল করিতে হইবে। তাহলে গাড়ি বদল করিতে হইবে তার মানে দেখুন ব্যাপারটা কি বলছে, যে পাস্টেই কিন্তু আপনাকে লিখতে হবে। তার মানে কি পরদিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদল করতে হয়েছিল বা করতে হতো, তাই না? করতে হতো তার মানে কি উই হ্যাড টু চেঞ্জ মানে আমাদেরকে করতে হতো বা করতে হয়েছিল। দি ট্রেন, উই হ্যাড টু চেঞ্জ দি ট্রেন মানে ট্রেন, গাড়ি বদল এখানে ট্রেন লিখতে হবে আপনাকে। টু চেঞ্জ দি ট্রেন ইন দি নেক্সট মর্নিং মানে পরের দিন সকালে একটা লার্জ স্টেশন, একটা বড় স্টেশনে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল কি হলো। তাহলে কি এখানে আমাকে ওই যে হ্যাভ টু বা হ্যাড টু যে ব্যবহারটা সেটাই কিন্তু করতে হবে। বোঝা গেছে ব্যাপারটা কি হলো? আচ্ছা দেখুন পরেরটা কি আছে দেখুন। এখানে বলছে আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট মনে আশা ছিল ভিড় হইবে না মানে কি আমাদের টিকিটটা ছিল ফার্স্ট ক্লাসের আর মনে আশা ছিল যে ভিড় হবে না। তাহলে আপনাকে ফার্স্ট ইনডিফিনিট লিখতেও দেখুন আমাদের টিকিটটা ফার্স্ট ক্লাসের ছিল, তার মানে কি উই হ্যাড আ টিকিট অফ ফার্স্ট ক্লাস। তাহলে এখানে হ্যাড মানে কিন্তু ছিল। তাহলে কি উই হ্যাড আ টিকিট অফ ফার্স্ট ক্লাস, উই হ্যাড নট এক্সপেক্টেড। দেখুন উই পাস্ট পারফেক্ট টেন্সে লিখছি, উই হ্যাড নট এক্সপেক্টেড মানে আমরা আশা করিনি। মাচ ক্রাউড মানে বেশি ভিড় হবে এরকমটা কিন্তু আমরা আশা করিনি। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারলাম? দেখুন পরের সেন্টেন্সটা কি বলছে। এখানে বলছে নামিয়া দেখি প্ল্যাটফর্মে সাহেবের আর্দালির দল আসবাবপত্র লইয়া গাড়ির জন্য অপেক্ষা করিতেছে। তাহলে গাড়ির জন্য অপেক্ষা করছিল, তাহলে আপনাকে কিসে লিখতে হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লিখতে হবে এই ব্যাপারটাকে। ঠিক আছে, দেখুন কিভাবে করতে হবে। এটাকে এইভাবে করেছি কি দেখুন, বলছে নামিয়া দেখি তার মানে কি গেটিং অফ দি প্ল্যাটফর্ম মানে প্ল্যাটফর্মে নেমে দেখা গেল মানে দেখলাম কি উই স দ্যাট মানে কি আমরা দেখলাম যে, বা আই স দ্যাট লিখলেও কিন্তু হবে। নামিয়া দেখি মানে সে নিজে দেখেছে বা তারা যদি দুজনে দেখে মানে সে এবং তার মা, তাহলে কিন্তু আপনি উইও লিখতে পারেন। ঠিক আছে, তাহলে উই বা আই যেটা ইউজ করুন সবই ঠিক আছে। তাহলে দেখুন উই স দ্যাট আমরা দেখেছিলাম যে, কি দেখেছিলাম মানে এখানে কিন্তু পাস্ট ইনডিফিনিট ইউজ হলো। এবার দেখুন আর নাম্বার অফ অর্ডারলিস মানে এই যে আর্দালি বলেছে না যে সাহেবের আর্দালির দল, সেটাই বলা হচ্ছে। আর নাম্বার অফ অর্ডারলিস হ্যাড বিন ওয়েটিং মানে অপেক্ষা করছিল দেয়ার সেখানে ফর দি ট্রেন ট্রেনের জন্য উইথ স্টাফ। এই যে বলেছে এখানে আসবাবপত্র নিয়ে, অনেকে কিন্তু ফার্নিচার লিখছেন, ফার্নিচার না লিখে যদি আপনি স্টাফ লেখেন তাহলে কিন্তু বেটার মানে এটা বেটার হয়। এবার অনেকে ভাবছে যে স্যার স্টাফস হবে না কেন। দেখুন এই যে স্টাফ STUFF স্টাফ এটা কিন্তু আনকাউন্টেবল নাউন, ফলে কিন্তু এটাকে প্লুরাল করা যায় না, এটাকে এইভাবেই কিন্তু করতে হয়। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল? মানে ধরুন আপনি মিল্ক বা ওয়াটার এগুলোকে কিন্তু আপনি কাউন্ট করতে পারেন না, সেরকম কিন্তু স্টাফটাকেও কিন্তু কাউন্ট করা যায় না। সেই জন্যই কিন্তু এটাকে স্টাফস লেখা যাবে না, স্টাফই লিখতে হবে। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা কি হলো? তাহলে এখানে কি বললাম দেখুন, এই যে উই স দ্যাট এখানে কিন্তু আমি ফার্স্ট ইনডিফিনিট লিখলাম, তারপরে বাকি যেটা লিখলাম আর নাম্বার অফ অর্ডারলিস এটা সাবজেক্ট হিসেবে লিখলাম, দেন হ্যাড বিন ওয়েটিং দেয়ার এটাকে কিসে লিখলাম? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারলাম? আচ্ছা তাহলে পরের সেন্টেন্সটা দেখে দেখুন কি বলছে। এখানে বলছে কোনো ফৌজের বড় জেনারেল সাহেব ভ্রমণে বাহির হইয়াছেন। দেখুন ভ্রমণে বাহির হইয়াছেন অনেকে অন্যভাবে লিখছে। দেখুন এই যে ওয়েন ফর ট্রাভেলিং এরকম লিখছে, এরকম না লিখে আপনি এরকম লিখুন যে কি আ গ্রেট জেনারেল অফ অ্যান আর্মি মানে ব্যাপারটা কি হলো, সাবজেক্টটাকে লিখে নিলাম। আ গ্রেট জেনারেল অফ অ্যান আর্মি
ওয়াজ আউট মানে কি বেরিয়েছিলেন কিসে, অন আ ট্যুর মানে কি ভ্রমণে। ঠিক আছে, ব্যাপারটা কিন্তু এইভাবে লিখুন, ওইভাবে লিখবেন না যে ওয়েন্ট ফর ট্রাভেলিং এরকম কিন্তু লিখবেন না, এইভাবে লেখার চেষ্টা করুন। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারলাম। তাহলে কিসে লিখলাম দেখুন, একদম সিম্পল পাস্টে লিখলাম যে কি আ গ্রেট জেনারেল অফ অ্যান আর্মি, মানে এটা ব্যাপারটা সাবজেক্ট হিসেবে লিখলাম। ওয়াজ আউট মানে বেরিয়েছিলেন, অন আ ট্যুর মানে কি ভ্রমণে। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারলাম। দেখুন পরের সেন্টেন্সটা কি আছে, এখানে বলছে 2-3 মিনিট পরেই গাড়ি আসিল। এই যে 2-3 মিনিট আপনি অনেকে এরকম লিখছে যে 2 or 3 মিনিটস এরকম লিখছে, এরকম না লিখে আপনি ফিউ মিনিটস লিখুন, তাহলে মানে এর মানে সেন্সটাই কিন্তু সেরকম বোঝে যে কিছু সময় পর বা কিছু মিনিট পরে। ঠিক আছে, তাহলে দেখুন 2-3 মিনিট পরেই গাড়ি আসিল, তার মানে আপনি এইভাবে লিখুন যে কি দি ট্রেন অ্যারাইভড, ফার্স্ট ইনডিফিনাইট, সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম, আফটার ফিউ মিনিটস মানে কিছু সময় পর বা 2-3 মিনিট পরে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল। দেখুন পরের সেন্টেন্সটা কি আছে, এখানে বলছে বুঝলাম ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করতে হবে। অনেকে এখানে এই বুঝলামটাকে আন্ডারস্ট্যান্ড হিসেবে লিখছে। দেখুন আন্ডারস্ট্যান্ড মানে আপনি কাউকে কিছু বোঝাচ্ছেন, কিছু শুনে বুঝছেন কারোর থেকে, তাহলে কিন্তু আপনি আন্ডারস্ট্যান্ড হিসেবে লিখতে পারেন। কিন্তু যখন আপনি নিজের থেকে বুঝছেন তখন কিন্তু আপনাকে রিয়েলাইজ কথাটাকে লিখতে হবে। তাহলে আপনি এখানে বুঝলাম কথাটাকে রিয়েলাইজ লিখুন, আন্ডারস্ট্যান্ড বা আন্ডারস্টুড না লিখে। ঠিক আছে, দেখুন কীভাবে করেছি, বুঝলাম তার মানে কি আমরা বুঝলাম, বা আমি বুঝলাম এরকমও লেখা যায়, আইও লেখা যায় বা উইও লিখতে পারেন। তাহলে উই রিয়েলাইজড দ্যাট মানে আমরা বুঝেছিলাম যে উই উড হ্যাভ টু লিভ মানে আমাদেরকে ত্যাগ করতে হবে। এটা কিন্তু পাস্টে রেফার করছে, তাই উইল না লিখে উড লিখতে হবে। ঠিক আছে, তাহলে যদি প্রেজেন্টে হতো যে প্রেজেন্টে আপনি বলছেন যে আমাদেরকে ত্যাগ করতে হবে, তাহলে উই উইল হ্যাভ টু লিভ এরকম। কিন্তু যেহেতু এটা পাস্টের ঘটনা, তাই উইলের জায়গায় আপনাকে কিন্তু উড লিখতে হবে। তাহলে কি হলো, উই উড হ্যাভ টু লিভ দি এক্সপেকটেশন অফ দি ফার্স্ট ক্লাস মানে ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করতে হবে। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারলাম কি হলো। আচ্ছা পরের সেন্টেন্সে দেখুন কি বলছে, এখানে বলছে মাকে লইয়া কোন গাড়িতে উঠি সে এক বিষম ভাবনায় পড়িলাম। দেখুন এই যে বিষম ভাবনা যে ব্যাপারটা আছে, এখানে আপনি এটাকে এইভাবে লিখতে পারেন যে দেখুন আই ওয়াজ অ্যাট লস মানে কি আমি বিষম ভাবনায় পড়িলাম, মানে কি আমি হারিয়ে গেছিলাম, নিজেকে হারিয়ে ফেলেছিলাম যে কি করবো এরকমটা বুঝতে পারছি না। সেই কারণেই কিন্তু এই যে বিষম ভাবনাটাই এইটাই কিন্তু এইভাবে লিখতে হচ্ছে কি আই ওয়াজ অ্যাট লস মানে আমি হারিয়ে গিয়েছিলাম বা আমি বিষম ভাবনায় পড়িলাম। ইন কিভাবে দেখুন দ্যাট যে ইন হুইচ কম্পার্টমেন্ট কোন কামরায় আই উড গেট আপ আমি উঠবো উইথ মাই মাদার আমার মাকে নিয়ে। ঠিক একইভাবে কিন্তু উডটা আগে যেটা বললাম সেইভাবে কিন্তু এখানে ইউজ হচ্ছে। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারলাম কি হলো। আচ্ছা তাহলে পরের সেন্টেন্সটা দেখে দেখুন কি বলছে এখানে বলছে সব গাড়িতেই ভিড়, তার মানে কি সব গাড়িতেই ভিড় ছিল, তাই না, সব গাড়িতেই ভিড় ছিল, তার মানে দেখুন ইচ কম্পার্টমেন্ট ওয়াজ ক্রাউডেড, পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট বললাম, ইচ কম্পার্টমেন্ট ওয়াজ ক্রাউডেড মানে প্রত্যেক গাড়িতেই বা প্রত্যেক কম্পার্টমেন্টেই কিন্তু ভিড় ছিল। কার লিখতে পারবেন না, গাড়ি মানে কিন্তু এখানে কম্পার্টমেন্ট লিখতে হবে। আবার আরেকটা জায়গায় গাড়ি মানে যেখানে ফার্স্ট দিকে যে সেন্টেন্সগুলো ছিল সেখানে কিন্তু গাড়ির জন্য অপেক্ষা করছিল মানে কি ট্রেনের জন্য অপেক্ষা করছিল। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারছি। আচ্ছা দেখুন এই সেন্টেন্সটা কি বলছে, এখানে বলছে দাঁড়ে দাঁড়ায় বেড়াতে লাগলাম, তাহলে আপনি যদি এখানে পিপ হিসেবে লিখেন যে পিপ মানে কিন্তু উঁকি মারা, তা আপনি কিন্তু এইভাবে লিখতে পারেন যে কম্পার্টমেন্টের প্রত্যেকটা দাঁড়ে দাঁড়িয়ে উঁকি মারা হচ্ছিল বা উঁকি মারছিলাম। এমন সময় সেকেন্ড ক্লাস গাড়ি হইতে মানে সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্ট থেকে একটি মেয়ে মাকে লক্ষ্য করিয়া বলিলেন, তারপর যেটা বলিলেন এটাকে কিন্তু আপনি ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখবেন। ঠিক আছে, দেখুন কিভাবে করেছে এটাকে এইভাবে করা যায়। দেখুন আই স্টার্টেড টু পিপ মানে কি ফার্স্ট ইনফিনিটিভ লিখছি, আই স্টার্টেড টু পিপ এখানে ইনফিনিটিভ করলাম যে আমি উঁকি মারতে শুরু করলাম। ফ্রম ডোর টু ডোর মানে এক দরজা থেকে আরেক দরজায়। অ্যাট দি সার্টেন টাইম ঠিক সেই সময়ে আ গার্ল ফ্রম আ সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্ট একটা গার্ল যেখানে সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্ট থেকে টোল্ড, দেখুন ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করলাম পাস্ট ইনডিফিনাইট, বললো কি বলেছিল ইন্ডিকেটিং মাই মাদার আমার মাকে নির্দেশ করে কি বলেছিল সেটা কিন্তু এখানে লিখেছি। দেখুন এই যে আপনারা এই যে ব্যাপারটা বলেছে এখানে কিন্তু ডাবল ইনভার্টেড কমা দেওয়া নেই, কিন্তু আপনাকে এখানে দিয়ে লিখতে হবে, কারণ দেখুন সেন্সটা পড়ুন, সেন্সটা পড়েই বুঝতে পারবেন যেখানে কিন্তু ডিরেক্ট স্পিচে লিখতে হবে কি আপনারা আমাদের গাড়িতে আসেন না, এখানে জায়গা আছে, তার মানে কি ইউ মে কাম হিয়ার। ঠিক আছে, ইউ মে কাম হিয়ার বা ইউ মে কাম টু আওয়ার কম্পার্টমেন্ট এরকম লিখতে পারেন। দি সিটস আর অ্যাভেলেবল মানে সিটসগুলো এখানে অ্যাভেলেবল মানে এখানে জায়গা আছে। ব্যাপারটা বোঝাতে পারলাম কি হলো। আচ্ছা তাহলে এই যে প্যাসেজটা এখানে কমপ্লিট হলো, আমরা এবারে একটা যে সামারিটা আছে যে প্রেসিটা আছে সেটা দেখবো। দেখুন কি বলছে ভালো করে এটাকে একবার পড়ে নিন। আচ্ছা দেখুন একবার পড়িয়ে দিই কি বলছে, এখানে বলছে দেখুন এখানে বলছে কি ইন্ডিয়ান সিভিলাইজেশন হ্যাজ বিন লাইক আ বিগ ট্রি মানে ইন্ডিয়ান সিভিলাইজেশনটা কিরকম মনে হয় একটা বিগ ট্রির মতো, দো ভেরি ওল্ড যদিও খুবই পুরাতন, অ্যাজ স্টিল গ্রিন লিভস মানে তাতে এখনও যেন মানে তাতে এখনও কি আছে গ্রিন লিভস আছে, বিয়ার্স ফ্রুট এখনও তাতে ফল ধরে, গিভ শেল্টার টু মেনি পিপল অনেক মানুষকে জায়গা দেয়। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারছি। দেখুন হিস্টোরিয়ানস টেল আস দ্যাট মেনি ইনফ্লুয়েন্সেস হ্যাভ গন টু দি মেকিং অফ দিস সিভিলাইজেশন, যে হিস্টোরিয়ানসরা বলেছে কি যে এই সিভিলাইজেশনটা তৈরি করতে অনেক ইনফ্লুয়েন্স এর পিছনে লেগেছে। তারপর দেখুন
দি পিপল হু লিভড অ্যাট মহেঞ্জোদারো কন্ট্রিবিউটেড সামথিং টু ইট, মানে কি যারা মহেঞ্জোদারোর পিপল ছিল তারাও এখানে কন্ট্রিবিউট করেছে এই সিভিলাইজেশনে। দেন কেম দি আরিয়ান্স, তারপরে আরিয়ান্সরা আসে, হু প্রেফার্ড ইট, তারাও এটা প্রেফার করে। আফটার দি দ্রাবিডিয়ান্সের পর হ্যাড মেড দেয়ার ওন কন্ট্রিবিউশন, তারাও সেখানে কন্ট্রিবিউশন দেয়। তারপরে দেখুন দি পার্সিয়ান্স, দি গ্রিকস, দি মুঘলস অ্যাডেড সামথিং টু ইট, মানে এরাও কিন্তু এখানে তাদের কন্ট্রিবিউশন দিয়েছে। তারপরে দেখুন দি ইংলিশ ব্রড উইথ দেম দেয়ার ওন কালচার, মানে ইংলিশটাও তাদের নিজস্ব কালচার এখানে নিয়ে আসে। অ্যান্ড ট্রেসেস দি ট্রেসেস অফ হুইচ উই ফাইন্ড এভরিওয়্যার, যেটা কিনা এখনও আমরা তার প্রমাণ পাই ইন ইন্ডিয়া টুডে, মানে এখনও ভারতবর্ষে তার প্রমাণ পাওয়া যায়। মেনি ইনফ্লুয়েন্সেস ইন দিস ওয়ে, এইভাবে মানে প্রচুর যে ইনফ্লুয়েন্সেসগুলো হয়েছিল ফ্রম উইদিন অ্যান্ড উইদাউট, মানে ভিতর থেকে হোক, দেশের ভিতর থেকে হোক বা দেশের বাইরে থেকেই হোক, হ্যাড অ্যান এফেক্ট আপন ইন্ডিয়ান সিভিলাইজেশন, মানে এর একটা এফেক্ট ইন্ডিয়ান সিভিলাইজেশনে কিন্তু পড়েছে। বাট ইট হ্যাজ অলওয়েজ রিটেন্ড, মানে কিন্তু এটা এখনও বর্তাচ্ছে, এখনও চালিয়ে নিয়ে যাচ্ছে। ইট হ্যাড অলওয়েজ রিটেন্ড অ্যান্ড উইল এভার রিটেন সার্টেন ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স, মানে 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 দেখুন এর মানেটা হচ্ছে কি, এর নিজস্ব কিছু ক্যারেক্টারিস্টিক ছিল যেগুলো কিনা এখনও পর্যন্ত মানে আগেও বয়ে নিয়ে গিয়েছে, এখনও পর্যন্ত নিয়ে যাচ্ছে, মানে ইনফ্লুয়েন্স তো হয়েছে, তার সত্ত্বেও কিন্তু এর নিজস্ব কিছু ক্যারেক্টারিস্টিক যেগুলো কিনা নিজস্ব, সেগুলো কিন্তু এখনও বয়ে নিয়ে যাচ্ছে বা আগেও নিয়ে গিয়েছিল। তাহলে এখানে দেখুন, এখানে যে অনেক কিছু বলছে ব্যাপারটা, যে ইন্ডিয়ান সিভিলাইজেশনটা একটা তুলনা করলে একটা বড় গাছের মতো, তারপরে বলছে কি ইন্ডিয়ান সিভিলাইজেশনে নিয়ে হিস্টোরিয়ানসরা কি বলেছে সেই সব বললো। তারপরে কি বলছে যে মুঘলসরা এসছে, মানে যে মহেঞ্জোদারোর লোকেরা, তারপরে আরিয়ানসরা আস্তে আস্তে, তারপরে বিভিন্ন রকম জাতিরা এসছে, তারপরে ইংলিশ মেন যেটা তারা এসছে। তাহলে এই যে এখানে কিন্তু আপনি এগুলো কিছু উল্লেখ করতে পারবেন না। আপনাকে কিন্তু এইটা বোঝার পর আপনি কি বুঝতে পারছেন যে ইন্ডিয়ান সিভিলাইজেশনটা কীরকম, যে একটা ব্লেন্ডিং, একটা মিক্সচার, তাই না? এবং এখানে এই সিভিলাইজেশনটা একটা কি হয়েছে, প্রচুর জাত, মানে প্রচুর যে সিভিলাইজেশন, মানে সেই সব সিভিলাইজেশনদের দ্বারা এরা এই সিভিলাইজেশনটা প্রভাবিত হয়েছে, তাই না? এবং প্রভাবিত হওয়া সত্ত্বেও এর যে নিজস্ব কিছু মানে এর যে নিজস্ব কিছু যে ক্যারেক্টারিস্টিক ছিল, যে ফিচার্সগুলো ছিল, সেগুলো কিন্তু এর মধ্যে ছিল এবং এখনও কিন্তু সেগুলোকে বয়ে নিয়ে যাচ্ছে। তাহলে এই বিষয়টাই কিন্তু আপনাকে লিখতে হবে নিজের ভাষায়। দেখুন আমি কীভাবে লিখেছি এটাকে, এখানে এইভাবে লিখেছি দেখুন, এটাকে ওই যে প্যাসেজটা ছিল সেটাই এখানে ছোট করে দেওয়া আছে। দেখুন এবারে কি লিখেছি দেখুন, এখানে এইভাবে লিখলাম যে দেখুন, এখানে বলা হয়েছে ইন্ডিয়ান আচ্ছা ফার্স্ট যে টাইটেলটা দিয়েছি একবার দেখে নিন, কি নেচার অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন, মানে ইন্ডিয়ান সিভিলাইজেশনের নেচারটা কেমন, সেটাই আর কি টাইটেলটা দিলাম, যে কি নেচার অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন, ঠিক আছে? এবার দেখুন, ইন্ডিয়ান সিভিলাইজেশন ইজ আ ব্লেন্ডিং অফ আ নাম্বার অফ সিভিলাইজেশন, মানে ইন্ডিয়ান সিভিলাইজেশনটা কি আর নাম্বার অফ সিভিলাইজেশন, মানে অনেক সিভিলাইজেশনের ব্লেন্ডিং, মিক্সচার, ঠিক আছে, বোঝা গেল? এবার দেখুন, ফ্রম দি ভেরি বিগিনিং, মানে একদম শুরু থেকেই, ইট হ্যাজ বিন ইনফ্লুয়েন্সড, মানে এটা ইনফ্লুয়েন্সড হয়ে এসছে ওয়ান আফটার অ্যানাদার, একের পর এক, ফ্রম ইনওয়ার্ড অ্যান্ড আউটার, মানে ভিতর থেকে হোক বা বাইরের থেকে হোক এটা ইনফ্লুয়েন্সড হয়ে এসছে। বাট দেখুন কি বলছে, বাট ইট হ্যাড সাম ইউনিক কোয়ালিটিস, কিন্তু এর কিছু ইউনিক কোয়ালিটিস ছিল, দ্যাট উইল বি স্টেড ফর এভার, যেটা চিরকাল থাকবে। তাহলে ব্যাপারটা বোঝাতে পারলাম কীভাবে লিখতে হচ্ছে। আপনারা একবার ভালো করে আর একবার পড়ে নিন, পড়ে নিয়ে দেখুন যে এই বিষয়টাই কিন্তু এর মধ্যে মানে সামারাইজড করলে কিন্তু এইটাই কিন্তু উঠে আসবে। আপনি কিন্তু মহেঞ্জোদারো বা আপনি যেসব উদাহরণগুলো এখানে বলা আছে, অন্যান্য জাতিদের কথা, অন্যান্য সিভিলাইজেশনের কথা, সেগুলো কিন্তু একটাও উল্লেখ করতে পারবেনই না। ঠিক আছে, বোঝাতে পারলাম? আচ্ছা, আমরা পরের যে ট্রান্সলেশনটা আছে সেটা একবার দেখবো। দেখুন কি বলছে এখানে, এখানে বলছে একবার পড়ে নিন ভালো করে, ভিডিওটাকে পজ করে তারপর আমরা এগোবো। দেখুন কি বলেছে, ফার্স্ট যে সেন্টেন্সটা আছে বলছে, আমার মতে ছাত্রদের উচ্ছৃঙ্খলতার প্রধান কারণ গৃহে ও বিদ্যালয়ে ধর্ম ও নৈতিক শিক্ষার অভাব। ঠিক আছে, মানে অভাব, তার মানে দেখুন অনেকে এইভাবে লিখছে অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন। আপনি এইভাবে অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন না লিখে ডিরেক্টলি লিখুন না যে অ্যাকর্ডিং টু মি, তার মানে আমার মতে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু মি এইভাবে লিখুন, ভালো লাগবে শুনতে। তাহলে অ্যাকর্ডিং টু মি মানে আমার মতে, তাহলে কি প্রধান কারণ, দি মেন কজ অফ ইনডিসিপ্লিন, মানে উচ্ছৃঙ্খলতার প্রধান কারণ কাদের, অফ দি স্টুডেন্টস, মানে স্টুডেন্টসদের। তাহলে এই পুরোটাকে কিন্তু আমি সাবজেক্ট হিসেবে লিখলাম। এবার দেখুন, ইজ দি ল্যাক অফ ইথিক্যাল অ্যান্ড মোরাল এডুকেশন, মানে কি দি মেন কজ অফ দি ইনডিসিপ্লিন অফ দি স্টুডেন্টস, মানে স্টুডেন্টসদের ইনডিসিপ্লিনের মেন যে কারণ সেটা হলো কি, দি ল্যাক অফ ইথিক্যাল, মানে কি এই যে দেখুন বলছে কি ধর্ম, ইথিক্যাল অ্যান্ড মোরাল এডুকেশন, মানে নৈতিক শিক্ষার অভাব, অ্যাট হোম বাড়িতে, অ্যান্ড স্কুল মানে স্কুলে। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারলাম কি হলো? তাহলে কিন্তু কিসে লিখলাম, যে সিম্পল প্রেজেন্টে কিন্তু লিখলাম। ঠিক আছে, দেখুন পরেরটা দেখি। পরের সেন্টেন্সটা বলছে এখানে যে
অত্যন্ত দুঃখের সহিত বলিতে হইতেছে যে অভিভাবকগণ তাদের সন্তানদের সম্বন্ধে যথোচিত যত্ন নেন না। তাহলে কিন্তু এটাকে আপনাকে সেই একই রকম মানে সিম্পল প্রেজেন্টেই লিখতে হবে। দেখুন কিভাবে লিখছি, যে অত্যন্ত দুঃখের সহিত বলিতে হইতেছে যে, তার মানে দেখুন ইট ইজ টু বি ডিপলি রিগ্রেটেড দ্যাট, মানে কি প্রচণ্ড রিগ্রেটের সঙ্গে বলা হচ্ছে, দুঃখের সঙ্গে বলা হচ্ছে, মানে ইট ইজ টু বি ডিপলি রিগ্রেটেড দ্যাট, প্রচণ্ড দুঃখের সহিত বলা হচ্ছে যে যে দি গার্জিয়ান্স লিখুন, প্যারেন্টস না লিখে, এখানে অভিভাবক বলেছে তাহলে অনেকে প্যারেন্টস লিখছে, আপনি গার্জিয়ান্স লিখুন তাহলে সঠিক হবে। দি গার্জিয়ান্স ডু নট কেয়ার অফ দেয়ার চিলড্রেন, তাদের চিলড্রেনদের প্রতি কেয়ার করে না প্রপারলি, মানে কি যথাযথভাবে বা যথোচিতভাবে। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারলাম। তাহলে কিন্তু এখানে দেখুন কিসে লিখলাম, এই যে দি থেকে শুরু করে বাকিটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইটে লিখলাম। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পেরেছি। দেখুন তাহলে পরেরটা দেখি, পরেরটা কি বলছে দেখুন, সন্তানদের বিদ্যালয়ে পাঠাইয়া ও প্রতি মাসে নিয়মিত বেতন দিয়া অথবা গৃহশিক্ষক রাখিয়া তাদের কর্তব্য শেষ হইয়া গেল বলিয়া তারা মনে করেন। তাহলে দেখুন, তাহলে এটাকেও কিন্তু সেই একই রকমভাবে আপনাকে প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্টে লিখতে হবে। তাহলে দেখুন, তারা মনে করে, দে থিঙ্ক দ্যাট, তারা কি মনে করে, দে থিঙ্ক দ্যাট, তারা মনে করে যে দেয়ার ডিউটিস কাম টু অ্যান্ড এন্ড, মানে এই যে কীভাবে সাজালাম দেখুন, দেয়ার ডিউটিস কাম টু অ্যান্ড এন্ড, মানে তাদের ডিউটি শেষ হয়ে যায়। কিভাবে, আফটার অ্যাডমিটিং দেয়ার চিলড্রেন, তাদের চিলড্রেনকে অ্যাডমিট করার পর টু স্কুলে পেইং দি মান্থলি ফিস পে করার পর মানে রেগুলারলি নিয়মিত, অর অ্যাপয়েন্টিং হোম টিউটার, অথবা হোম টিউটার অ্যাপয়েন্ট করার পর, মানে গৃহশিক্ষক রাখার পর। তাহলে ব্যাপারটা বোঝা গেল। তাহলে এইভাবে কিন্তু লিখলাম, দেখুন প্রেজেন্ট ইনডিফিনাইটে কিন্তু লিখেছি, ব্যাপারটা বোঝাতে পারলাম। আচ্ছা দেখুন পরেরটা দেখি কি বলছে, এখানে বলছে কিন্তু প্রকৃতপক্ষে তাদের দায়িত্ব ইহার চেয়ে অনেক বেশি, তার মানে এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইটে লিখতে হবে আপনাকে। দেখুন কিন্তু প্রকৃতপক্ষে, বাট অ্যাকচুয়ালি, তাহলে কিন্তু প্রকৃতপক্ষে দেয়ার রেসপন্সিবিলিটি সাবজেক্ট ইজ মাচ মোর দ্যান ইট, তাহলে কি এর থেকেও অনেক বেশি, প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্টে কিন্তু লিখলাম। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পেরেছি। দেখুন পরেরটা কি বলছে, খুব সহজ ছিল এই বিষয়গুলো। এখানে বলছে সদা সর্বদা সন্তানদের আচরণের প্রতি লক্ষ্য রাখিয়া তাহাদের দোষ ত্রুটি সংশোধন করিয়া দিতে হয়। তাহলে দিতে হয় বলছে মানে কি, আমরা আপনাকে হ্যাভ টু ইউজ করতে হবে, তাই না? দেখুন এটাকে কিভাবে করেছি, এটাকে এইভাবে করা উচিত যে দেখুন বলছে কি আচরণের প্রতি লক্ষ্য রাখিয়া, তার মানে কি কিপিং, এখানে আমি কি করছি, পার্টিসিপেল করছি, কিপিং রেগুলার ওয়াচ অন দেয়ার বিহেভিয়ার, তার মানে কি তাদের যে বিহেভিয়ার, তাদের যে আচরণ, সেই আচরণের প্রতি রেগুলারলি একটা লক্ষ্য রেখে। দেখুন কিপিং রেগুলার ওয়াচ মানে কি, কিপ রেগুলার ওয়াচ, তার মানে হচ্ছে মানে রেগুলারলি লক্ষ্য রাখা। ঠিক আছে, তাহলে কি পার্টিসিপেল করছি, তাহলে কি ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলাম, কিপিং রেগুলার ওয়াচ অন দেয়ার বিহেভিয়ার, মানে তাদের আচরণের প্রতি রেগুলারলি একটা লক্ষ্য রেখে, দে হ্যাভ টু রেকটিফাই, তাদেরকে রেকটিফাই করতে হয়, কি করতে হয়, রেকটিফাই দেয়ার ফলস, তাদের দোষ ত্রুটিগুলোকে সংশোধন করে দিতে হয়। এখানে এই যে দেয়ার, এই দেয়ার মানে কিন্তু চিলড্রেনের কথা বলা হচ্ছে, আর এই যে এই দে মানে কিন্তু প্যারেন্টসদের কথা কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, বোঝাতে পারলাম। তাহলে কি ব্যাপারটা হলো, তাহলে এখানে কিন্তু হ্যাভ টু এই ইউজটা কিন্তু করলাম। ঠিক আছে, আচ্ছা এবার দেখুন পরেরটা কি বলছে, দেখুন এখানে বলছে গৃহে পিতামাতা ও বিদ্যালয়ের শিক্ষকগণকে নিজেদের দৃষ্টান্ত দেখাইয়া ছেলে মেয়েদের সম্মুখে উচ্চ আদর্শ তুলে ধরিতে হইবে। তাহলে তুলে ধরতে হইবে, দেখুন এটা কীভাবে করতে হবে, এই যে বলছে কি কারা সাবজেক্ট, কারা এখানে সাবজেক্ট হচ্ছে গৃহে পিতামাতা, বিদ্যালয়ের শিক্ষকগণ। তাহলে দেখুন দি প্যারেন্টস অ্যাট হোম অ্যান্ড দি টিচার্স অ্যাট স্কুল, এরা হলো সাবজেক্ট। ঠিক আছে, এদেরকে করতে হইবে, তাহলে করতে হইবে, তাহলে হবে মানে কি, মানে করতে হয় মানে হ্যাভ টু, আর হইবে মানে উইল হ্যাভ টু। তাহলে দেখুন উইল হ্যাভ টু কি করতে হবে, উইল হ্যাভ টু সেট নোবেল এক্সাম্পলস, মানে কি সেট নোবেল এক্সাম্পলস, তার মানে হচ্ছে এই যে বলছে উচ্চ আদর্শ তুলে ধরতে হবে, সেটাই এখানে এইভাবে লেখা হলো কি টু সেট নোবেল এক্সাম্পলস, কাদের সামনে, বিফোর দেয়ার চিলড্রেন, তাদের চিলড্রেনদের সামনে। এখানে কিন্তু বিফোর হিসেবে আপনি ইন ফ্রন্টও লিখতে পারেন, তো এখানে বিফোর লেখাটাই বেটার হবে। তাহলে বিফোর দেয়ার চিলড্রেন, তাদের চিলড্রেনদের সামনে, থ্রু দেয়ার লাইভস বা ইন দেয়ার লাইভস, মানে তাদের জীবনের যে আদর্শ সেগুলোর দৃষ্টান্ত দেখিয়া তুলে ধরতে হইবে। তাহলে ব্যাপারটা বুঝতে পারলাম কি হলো, আপনাকে কিন্তু হ্যাভ টুর ব্যবহারটা করতে হবে, উইল হ্যাভ টুর ব্যবহারটা কিন্তু এখানে করতে হবে। তাহলে আপনি ফার্স্ট এখানে দেখবেন যে কোনটা সাবজেক্ট, সেই সাবজেক্টটাকে সেইভাবে সাজিয়ে নেবেন, তারপরেই কিন্তু উইল হ্যাভ টু দেবেন, তারপরে এই যে বলেছে ভার্বটা, সেই ভার্বটাকে সেইভাবে সাজালাম যে টু সেট নোবেল এক্সাম্পলস, মানে টু সেট দিলাম ভার্ব হিসেবে, তারপরে অবজেক্ট হিসেবে আমি দিলাম এইটাকে, তারপরে কমপ্লিমেন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু বসিয়ে দিলাম। ঠিক আছে, বোঝাতে পারলাম ব্যাপারটা কি হলো। আচ্ছা এবারে তাহলে আমরা যে পরের যে প্রেসিটা আছে সেটাকে দেখবেন, এটাকে কি আছে একবার দেখে নিন। আচ্ছা দেখুন এটাকে একবার পরে আমি মানে বোঝানোর চেষ্টা করি কি বলতে চেয়েছে। এখানে দেখুন, এখানে বলছে দেখুন
নাওয়াডেজ স্ট্রেস ইজ লেড অন গেমস, মানে এখন কি গেমসের উপর প্রচণ্ড চাপ আছে। ফর ইন গেমস দি মোরাল ক্যারেক্টার ইজ ট্রেন্ড অ্যাজ ওয়েল অ্যাজ দি বডি, মানে গেমসে কি করা হয়, মোরাল ক্যারেক্টারের সাথে সাথে বডিটাকেও কিন্তু ট্রেন করানো হয়, ঠিক আছে। অ্যান্ড দিস টু অ্যাক্ট অ্যান্ড রিয়াক্ট টু ইচ আদার, মানে এগুলো একে অপরের মানে একে অপরকে ক্রিয়া প্রতিক্রিয়া দেখায় বা একে অপরের উপর মানে ক্রিয়া প্রতিক্রিয়া করে, ঠিক আছে। তারপরে দেখুন গেমস টিচ দি প্লেয়ার্স টু অ্যাক্ট টুগেদার দস রাউজিং আ ফিলিং অফ ইউনিয়ন অ্যান্ড ডিউটি টু কমরেডস, মানে কি গেম জিনিসটা কি শেখায়, গেমটা শেখায় কি প্লেয়ার্সদেরকে টুগেদার হওয়ার, ইউনাইট হওয়ার, এবং এর ফলেই কিন্তু একটা ইউনিয়ন তৈরি হয় এবং তার ফলেই কিন্তু একটা ডিউটি চলে আসে কমরেডসদের প্রতি, মানে তাদের প্রতি যারা আশা করে আছে তাদের প্রতি, ঠিক আছে। ব্যাপারটা বোঝাতে পারছি কি হচ্ছে। এবার দেখুন কি বলছে, দেখুন এবারে বলছে দি মেম্বার অফ আ টিম হু থিঙ্কস অনলি অফ শোয়িং হিজ ওন স্কিল ইজ অফ নো ইউজ, মানে যে গেমের মধ্যে যে কোনো একটা প্লেয়ার সে যদি তার নিজের কথা ভাবে তাহলে কিন্তু তার কোনো গুরুত্বই নেই, তাই না। দেখুন দি বয় হু প্লেস ফর হিজ সাইড ফর দি কমন অবজেক্ট হু কম্পেয়ার্স উইথ দি রেস্ট অফ দি টিম ইজ আ গুড প্লেয়ার, তাহলে এই যে ব্যাপারটা এখান থেকে বলছে কি হু কম্পেয়ার্স উইথ দি রেস্ট অফ দি টিম ইজ আ গুড প্লেয়ার, মানে যে কিনা অন্যদের সঙ্গে মানে অন্যদের সাথে মিলিয়ে কাজ করে, অন্যদের সাথে সহযোগিতা করে অন্য প্লেয়ারদের সাথে, সেই কিন্তু একটা ভালো প্লেয়ার, ঠিক আছে। ব্যাপারটা কিন্তু বোঝাতে পারছি কি হচ্ছে। দেখুন তারপরে হোয়াট ডু ইউ থিঙ্ক অফ দি প্লেয়ার হু টু শো হিজ স্কিল শুড রান আউট অ্যামং দি ফরওয়ার্ডস অ্যান্ড লিভ হিজ গোল আনগার্ডেড, মানে আপনি কি ভাববেন যে নিজের যে স্কিলটা, যে প্লেয়ার নিজের স্কিলটা শো অফ করে তার সম্পর্কে আপনি কি ভাববেন সেটা কিন্তু এখানে বলতে চেয়েছে, ঠিক আছে। তারপরে দেখুন হি উড সুন বি থ্রোন আউট অফ দি টিম, মানে তাকে কিন্তু খুব তাড়াতাড়ি মানে টিম থেকে বার করে দেওয়া হয়, অ্যান্ড প্লেয়ার উড বি পুট ইন হিজ প্লেস অ্যান্ড হু থিঙ্কস ফার্স্ট অফ হিজ সাইড, মানে যে কিনা দলের প্রতি ভাবে, সবাইকে নিয়ে ভাবে, তাকে কিন্তু রিপ্লেস করা হয়, তাকে সরিয়ে দিয়ে, মানে যে নিজের জন্য ভাবে তাকে সরিয়ে দিয়ে একে রিপ্লেস করানো হয়, ঠিক আছে। ব্যাপারটা এটাই কিন্তু বলতে চাইলো এখানে, এই যে এবার দেখুন ইন লাইফ, মানে জীবনে দিস সেন্স অফ বিং পার্ট অফ আ হোল মিনস দি সাকসেস অফ দি কান্ট্রি অ্যান্ড লিফটিং অফ ইট আপ ইন দি স্কেল অফ নেশনস, মানে এই বিষয়টা কি বলছে এখানে দেখুন, এখানে বলছে যে এই বিষয় এর মানেটা কি বলতে চাইছে যে একত্রে কাজ করলে, মানে হোল, দেখুন এই যে হোল মিনস এই যে একত্রে কাজ করলে কি হবে, একটা কান্ট্রি বা একটা নেশন তার কিন্তু লিফটিং হবে, সেই তার উন্নতি হবে, এটাই কিন্তু এখানে বলতে চাইছে। তাহলে ব্যাপারটা কিন্তু আপনি দেখুন এখানে কিন্তু একটা গেমের একটা উদাহরণ দিয়েছে, যে গেমের মধ্যে কি বলতে চাইছে যে ইউনাইট যে ব্যাপারটা, মানে কি ইউনাইট এবং মানে ইন্টিগ্রিটি যে ব্যাপারটা, সেটাই কিন্তু এখানে বলতে চাইছে যে কি সবাই যদি ইন্টিগ্রিটি মানে ইউনাইট হয়ে কাজটা করে এবং যদি যেটাকে বলা হয় যে কি সেলফলেসনেস, এইভাবে যদি কাজটা করে তাহলেই কিন্তু সেটা গেম হোক বা যে কোনো কাজ হোক, সেখানেই কিন্তু সে নিজের জাতিকে হোক বা নিজের দেশকে হোক, সেখানে কিন্তু সে একটা চরম পর্যায়ে নিয়ে যেতে পারবে, এটা কিন্তু এখানে বলতে চেয়েছে, ঠিক আছে। ব্যাপারটা কি হলো বোঝাতে পারছি। তাহলে আপনাকে কিন্তু এই গেমের ব্যাপারটাকে কিভাবে লিখতে হবে, যে গেমের মতোই, যে আপনি এরকমভাবে লিখতে পারেন যে গেমের মতোই, যে গেম আমাদের কি শিক্ষা দেয়, যে গেম আমাদের ইউনাইট হওয়ার শিক্ষা দেয়, এবং সেই হিসাবেই কিন্তু যারা ইউনাইটেড থাকে এবং ইন্টিগ্রেটেড থাকে, সেইভাবেই কিন্তু মানুষ তার নিজের জাতিকে বা তার নিজের দেশকে চরম পর্যায়ে নিয়ে যেতে পারে, এই বিষয়টা কিন্তু এখান থেকে জিনিসটা কিন্তু আসছে। দেখুন কিভাবে লিখছি, ফার্স্ট যে আমি টাইটেলটা দিয়েছি, দেখুন একবার এখানে টাইটেলটা কি দিয়েছি, দেখুন টাইটেলটা দিয়েছি, দেখুন এখানে বলছে ইন্টিগ্রিটি অ্যান্ড সেলফ রিনাউন্সিয়েশন ইজ দি কি অফ সাকসেস, মানে ইন্টিগ্রিটি মানে মানে ইউনিটি, সেলফ রিনাউন্সিয়েশন মানে কি সেলফলেসনেস, ঠিক আছে, ইজ দি কি অফ সাকসেস, মানে এটাই হলো সাকসেসের একমাত্র কি, ঠিক আছে। ব্যাপারটা বলতে পারলাম, এটা এইভাবে আমি টাইটেলটাকে দিলাম। এবার দেখুন কি লিখেছি, দেখুন এখানে লিখলাম গেম রিপ্রেজেন্টস দি ইউনিটি অ্যান্ড সেলফনেসনেস, মানে গেম কি রিপ্রেজেন্ট করে, ইউনিটিকে রিপ্রেজেন্ট করে, আর সেলফনেসনেস এটাকে কিন্তু রিপ্রেজেন্ট করে। ইট মেক্স আস টু থিঙ্ক, মানে এটা আমাদেরকে ভাবায়, মানে ইট মেক্স আস টু থিঙ্ক এভরিথিং অ্যাজ আ হোল, মানে এটা আমাদেরকে মানে এটা সমস্ত কিছুকে একত্রিত করতে ভাবায়, মানে এই যে গেম, এই বিষয়টা আমাদেরকে ভাবতে শেখায়, যে মানে গেমের মধ্য দিয়েই কিন্তু আমরা ভাবতে শিখি যে গেম একটা জেতা যায় কীভাবে, একটা গেম জেতা যায় ইউনাইট হয়েই কিন্তু, তাই না। ঠিক সেই রকমভাবেই কিন্তু লেখা হলো লাইনটা কি, ইট মেক্স আস টু থিঙ্ক এভরিথিং অ্যাজ আ হোল, মানে এই জিনিসটা সমস্ত কিছুকে একসঙ্গে ভাবতে শেখায়, নট অ্যান ইন্ডিভিজুয়াল, মানে কি এককভাবে নয়, ঠিক আছে, এককভাবে কিন্তু ভাবতে শেখায় না। তারপর দেখুন ইট টেলস দ্যাট, মানে এটা বলে যে আওয়ার নেশন লাইক আ গেম, আমাদের নেশন সে কিনা গেমের মতো ক্যান রিচ ইটস পিক, এর তার শীর্ষে পৌঁছতে পারে, কিসের মধ্য দিয়ে, থ্রু ইন্টিগ্রিটির মধ্য দিয়ে, অ্যান্ড সেলফ রিনাউন্সিয়েশন, মানে সেলফ রিনাউন্সিয়েশনের মধ্য দিয়ে। তাহলে ব্যাপারটা বোঝাতে পারলাম কি হলো, তাহলে আপনাকে কিন্তু এই যে গেমের বিষয়টা,
গেমের বিষয়টা থেকে আপনি বারংবার পড়ুন, পড়ে নিয়ে আপনি বুঝুন যে কি বলতে চেয়েছে, দেখবেন যে এই বিষয়টাই কিন্তু এখানে বলতে চেয়েছে। তাহলে এইভাবেই কিন্তু আমি বিষয়টাকে লিখলাম। ঠিক আছে, বোঝাতে পারলাম? যদি এখনো মনে হয় যে প্রবলেম হচ্ছে, আপনি একবার এই যে ভিডিওটাকে আরেকবার ফার্স্ট থেকে দেখুন। এই যে বিষয়টা, এই যে প্রেসি, এই প্রেসি বিষয়টা কিন্তু নিজের থেকেই কিন্তু লিখতে হবে। আপনি কপি করতেও পারবেন না। আমি যেভাবে করছি আমার মতো করে করেছি, আপনারা আপনাদের মতো করে করছেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু একটু দেখুন যে আপনারা কোন জায়গাটাতে প্রবলেমটা হচ্ছে, যে এইভাবেই লিখতে হয়, অন্যভাবে কিন্তু আপনি এইভাবেই লিখুন, একটু অন্যভাবে লিখুন, কিন্তু কোনো উদাহরণ টানবেন না কোনোভাবে। এটা যেন মেনটেন করতে পারেন, সেইভাবে কিন্তু একটু প্র্যাকটিস করুন, দেখবেন হয়ে যাবে, আস্তে আস্তে ঠিকই হয়ে যাবে। তো আপনাদের যদি মনে হয় যে এই চ্যানেলের মাধ্যমে আপনারা প্রচণ্ডভাবে উপকৃত হচ্ছেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রচুর মাত্রায় এই চ্যানেলটাকে, মানে এই ভিডিওগুলোকে শেয়ার করুন বন্ধুদের মধ্যে বা বিভিন্ন রকম গ্রুপের মধ্যে। এবং ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনারা কমেন্টস করবেন যে আপনাদের কী কী প্রবলেম হচ্ছে, সেগুলো কমেন্টস করে জানান। আমি অবশ্যই কমেন্টসের উত্তর দিই, প্রত্যেকটা কমেন্ট আমি চেক করি, প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি। আমি অবশ্যই চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের কমেন্টসের উত্তর দেওয়া। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।